বাংলাদেশে একটি ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটি দৃশ্য সামনে এসেছে। সেটা কি, একজন পিতা তার শিশুর মৃত্যু ঘটেছে আর সেই শিশুর মরদেহ তার নিজের হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন পথে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। আদতে কি ঘটনা এবং এর জন্য কেনই বা মোহাম্মদ ইউনূসকে দায়ী করা হচ্ছে, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ আদেও কি বাংলাদেশে ফিরবে, কারণ সাজিব ওয়াজেদ জয় তিনি নাকি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে দলের সমস্ত দায়িত্বভার তার কাঁধে নেবেন। আদতে কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের এই মুহূর্তে কি পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি এবং তারেক রহমান কিভাবে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন। অন্যদিকে এখন দেশের কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কিভাবে তারেক রহমান দিশা দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, সেদিকেও নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো সেনাবাহিনীর দিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলছেন এবং ভারত বাংলাদেশের সম্পর্কে সমীকরণ এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটাও আমরা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরব। ভারতের কিছু মানুষ চাইছে ভারত যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া দিক এবং কোনো একটি পক্ষে অবস্থান স্পষ্ট করুক, যার অর্থ অন্য কোনো একটি দেশের শত্রুতা অর্জন করুক। অথচ কূটনীতি বলে যে যুদ্ধ ভারতের নয় সেই যুদ্ধে ভারত কেন জড়াবে। ইরান যেখানে ভারতকে তাদের শত্রু বলে ভাবছে না, সৌদি আরব কাতারের মতো মুসলিম দেশগুলিতে তারা আক্রমণ করছে, অথচ ভারতকে মানবিক বলে ধন্যবাদ দিচ্ছে। The Iranian side had requested permission on 28 February for 3 ships in the region to dock at our ports. This was accorded on 1 March. IRIS Lavan actually docked on 4th March in Kochi. The crew is currently in Indian naval facilities. We believe that this was the right thing to do, and the Iranian foreign minister has expressed his country's thanks for this human gesture. বিস্তারিত আলোচনার প্রথমে বলেনি মানবিক কারণে আমরা যুদ্ধই চাই না, তবুও গোটা বিশ্বজুড়ে যুগ যুগ ধরে যুদ্ধ চলেই আসছে। যুদ্ধ তারাই চায় যাদের ভবিষ্যৎ সুরক্ষিত, যুদ্ধের সময় যারা বাংকারে আশ্রয় নিতে পারে, যাদের মধ্যে মানবিকতার লেশমাত্র নেই। হাজার হাজার অসহায় নারী শিশুর হাহাকার যাদের হৃদয়কে নাড়া দেয় না, যারা ভবিষ্যতের সুরক্ষিত পৃথিবীর কথা বলে, অথচ বর্তমান পৃথিবী যে মানুষের বাসযোগ্য নয় তা তারা চিন্তা করে না, তারাই যুদ্ধ চায়। অথচ হাজার হাজার অসহায় শিশু অনাহারে রাস্তায় রাস্তায় বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, তাদের পরিজনদের হারিয়ে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। তাদের মুখের দিকে তাকালে এটা সভ্য মানুষের পৃথিবী বলে ভাবতে ভয় করে। তবুও যুদ্ধ হয়েছে, হচ্ছে, আগামী দিনেও হবে। প্রতিটি দেশের উচিত এই যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখা। আর এই দিক দিয়ে দেখতে গেলে ভারত অনেকটাই সফল এখনো পর্যন্ত। তবুও ভারতের কিছু মানুষ খুশি নয়। সৌদি আরবের মতো দেশ, যাকে সব থেকে বেশি সুরক্ষিত বলা হয়ে থাকে, সেখানেও মুড়ি মুরগির মতো বোমা পড়ছে। অথচ ভারতবাসী হোলি থেকে ঈদ সবকিছুই সেলিব্রেশন করছে নিরাপদে। তবুও কিছু মানুষের মনে শান্তি নেই এই যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে। অথচ যারা বিভিন্ন দেশে গিয়ে ভারত সরকারের দৌলতে আবার ভারতে ফিরতে পারছে, তারা ভারতীয় বলে নিজেদেরকে গর্বিত বোধ করছে, ধন্যবাদ দিচ্ছে ভারতকে। हम लोग ईरान से आए और हम लोग फंसे हुए थे, लेकिन थैंक यू सो मच टू आवर इंडियन गवर्नमेंट एंड आवर प्राइम मिनिस्टर नरेंद्र मोदी। उन्होंने हमें बहुत अच्छी वहाँ पे फैसिलिटीज दी, हमें 5 स्टार होटल में उन्होंने ठहराया। थैंक यू सो मच इंडियन गवर्नमेंट। और हमें गर्व है कि हम भारतीय हैं। बहुत ही पैनिक था और हम बहुत डरे हुए थे कि हम कैसे घर जाएंगे, लेकिन हमारी इंडियन गवर्नमेंट ने इतनी अच्छी फैसिलिटीज हमें दी, हमारे लिए प्लेन वहाँ पे भेजा और हम बिजनेस क्लास की सीट में बैठ के बहुत अच्छे से आए हैं। हिंदुस्तान जिंदाबाद, भारत माता की जय। এমনকি ইরানও ভারতকে ধন্যবাদ জানিয়েছে। তারপরও ভারতের কূটনীতি নিয়ে সমালোচনার শেষ নেই। কারণ হলো ইরানের একটি যুদ্ধ জাহাজ ভারত থেকে ইরানে যাওয়ার পথে আমেরিকার দ্বারা আক্রান্ত হয়, আর সেই দোষ নাকি ভারতের। কিন্তু ইরান জানে ভারত ওই জাহাজকে এই পরিস্থিতিতে ভারত ছাড়তে নিষেধ করেছিল, কিন্তু তারা ভারতের নিষেধ না শুনেই ভারত ছাড়ে। সেখানে ভারতের কি করার আছে? ওই আক্রান্ত যুদ্ধ জাহাজ ছাড়াও ইরানের আরও 2টি যুদ্ধ জাহাজকে আশ্রয় দিয়েছে ভারত, যার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে ইরান। কেরালার কোচি বন্দরে ইরানের যুদ্ধ জাহাজ IRIS-11 প্রযুক্তিগত সমস্যার কারণে আশ্রয় নেয়।
যেখানে ভারত সরকার মানবিক কারণে জাহাজটিকে আশ্রয় দেয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এই পদক্ষেপকে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে ভারত শুধু মানবিক দায়িত্ব পালন করেনি, বরং পশ্চিম এশিয়ার সংকটময় পরিস্থিতিতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। ইরানের রাষ্ট্রদূত ভারতের সহযোগিতাকে প্রশংসা করেছে। ইরান বলেছে, ভারতের এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। ইরান এটিকে মানবিক সহায়তা হিসেবে আখ্যায়িত করেছে। সংক্ষেপে বলা যায়, ইরানের যুদ্ধ জাহাজকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত শুধু মানবিক সহায়তা প্রদান করেনি, বরং আঞ্চলিক কূটনীতিতে একটি শক্তিশালী বার্তা দিয়েছে, মানবিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনা। সম্প্রতি ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। বাংলাদেশের জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। এছাড়াও দলের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন সারিন সুলতানা ইরা। আত্মপ্রকাশের অনুষ্ঠানে মোট 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আপ বাংলাদেশের নেতারা। জনগণের শক্তি, আগামীর মুক্তি এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি 5টি মূলনীতি ঠিক করা হয়েছে। এই মূলনীতিগুলি হল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সম্প্রতি বিরোধী দল জামাত ইসলাম ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন বহু নেতাকর্মী। প্রশ্ন, তবে কি আগামী দিনে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে জামাত ইসলাম? আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনেইদ, প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত ও মুখপাত্র সারিন ইরা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে জুনেইদ ও রাফে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হকও এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিফ আল ইসলাম এবং দফতর সম্পাদক সাদাত হোসেন যোগ দিয়েছেন এনসিপিতে। একঝাঁক নেতা যখন এভাবে দলবদল করছেন, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি জামাত ইসলামের ভবিষ্যৎ কি নড়বড়ে হয়ে যাচ্ছে? তরুণদের দল ও জুলাই গণঅভ্যুত্থানকে মাথায় রেখে এখন থেকে এনসিপিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, যেভাবে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদা নিয়ে জুলুম, দুর্নীতি, সন্ত্রাসের সারা দেশ ছেয়ে যাচ্ছে, সেখানে আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কিন্তু কেন বাংলাদেশের বিরোধী দল হিসেবে এখনো বড় ভিত তৈরি করতে পারছে না জামাত? বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, জামাতের যে নীতি ও দলীয় চিন্তাভাবনা রয়েছে তা আজ থেকে 80 বছর আগের। ফলে সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর দিতে হবে জামাতকে। জামাতের সাংগঠনিক ভাবনা চিন্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বাংলাদেশে মাথা তুলেছে আরও একটি রাজনৈতিক দল। এই দলের নাম জনতা পার্টি বাংলাদেশ। শাহবাগের একটি হোটেলে নতুন দলের নাম ঘোষণা করা হয়। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুর হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম। পাশাপাশি রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এম.এ. ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী। সব মিলিয়ে দেখার আগামী দিনে কতটা শক্তি বৃদ্ধি করতে পারে এই এনসিপি। এও দেখার যে পুরনো নীতিকে বিসর্জন দিয়ে দল কতটা গোছাতে পারবে জামাত। ক্ষমতায় নেই, কিন্তু না থেকেও যেন সক্রিয় আওয়ামী লীগ। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ চাইছে দেশের মাটিতে প্রত্যাবর্তন করুক এককালের দেশের শাসক দল। বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন এলাকায় দলীয় অফিস খোলার তোড়জোড় শুরু হয়।
একাধিক জেলা উপজেলায় খোলাও হয়েছিল আওয়ামী লীগের অফিস, কিন্তু বিএনপির চাল ও ষড়যন্ত্রে শেষ পর্যন্ত বেশি দিন খোলা রাখা যায়নি ওইসব দলীয় কার্যালয়। ক্ষমতায় আসার আগে থেকেই আওয়ামী লীগের ক্ষমতা খর্ব করতে বা দলটিকে নিষিদ্ধ করতে একরকম উঠে পড়ে লেগেছিল বিএনপি। সম্প্রতি বাংলাদেশ সংসদে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে রাখার ঘোষণাকে বহাল রেখেছে বিএনপি। কিন্তু প্রশ্ন হলো, কলকাঠি নেড়েও কি আদেও রাজনীতির পরিষদ থেকে সরানো যাবে আওয়ামী লীগকে, নাকি সঠিক সময়ে পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করবে শেখ হাসিনার দল? দলীয় সূত্রে খবর, আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতৃত্বকে মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে নেতৃত্বকে অপরাধীর দায়ে জেলে গেলেও দেশে ফিরতে হবে এটা বোঝাতে যে এখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ। তবে সূত্রে খবর, দেশ ছাড়া নেতৃত্ব এখনই চায় না এই ধরনের কোনো ঝুঁকি নিতে। আবার আরেক সূত্র বলছে, এখনই পরিশোধিত আওয়ামী লীগের আত্মপ্রকাশের কোনো চান্স নেই। ক্ষমতা অন্য কারোর হাতে দিতেও নারাজ আওয়ামী লীগের সুপ্রিমো। তবে কি সঠিক সময়ের অপেক্ষা? সূত্রে খবর, গত কয়েকদিনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ভার্চুয়াল বা মুখোমুখি বৈঠক সেরেছেন হাসিনা। এসবই কি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত? বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম দিন কয়েক আগেই বলেছেন, দরকারে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন দেওয়া হবে, অর্থাৎ তারা দেশে ফিরলে করা আইনি পদক্ষেপ করা হবে, এমনই আভাস দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনে কি সায় রয়েছে স্বয়ং শেখ হাসিনার? সামনেই বাংলাদেশে পেশাজীবী সংগঠনের নির্বাচন, আর এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ। তাই কি হাসিনা তার নেতৃত্বকে দেশে ফেরার কথা বলছেন? আর এই প্রেক্ষাপটে সাবেক স্পিকার শিরিন শারমিনের গ্রেপ্তারি ও নাটকীয়ভাবে জামিন এক নতুন মোড় নিয়েছে। গ্রেপ্তারির 4 দিনের মধ্যেই জামিন পান তিনি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আওয়ামী লীগের সক্রিয়তা বেড়েছে। গত 17 এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, হাসিনার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধটি বিবেচনা করে দেখা হচ্ছে, আর এটা ভারতের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ। এতে একদিকে যেমন হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে নেন জয়সওয়াল, অন্যদিকে এও পরিষ্কার হয় যে এটি নিয়ে ভারত সরকার যাচাই বাছাই করছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য কি নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস? এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও প্রসঙ্গটি তোলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনৈতিক তৎপরতায় বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আর সব মিলিয়ে বলাই যায় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কার্যকরী ভূমিকা রাখবে আওয়ামী লীগ। বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সামরিক নেতৃত্বের গতিবিধি নিয়ে জনমানসে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। জানা গেছে, বর্তমানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 4 দিনের এক সরকারি সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া 2026 প্রদর্শনী পরিদর্শন করবেন। এই প্রদর্শনীতে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট তাদের সমরাষ্ট্রের মডেল ও সমরাষ্ট্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। ওয়াকারুজ্জামান পাকিস্তানি একজন এজেন্টের সমরাষ্ট্রের ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা যাচ্ছে। জানা গেছে, পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলি আসলে মেড ইন চায়না। বিশেষজ্ঞদের মতে এতে বাংলাদেশ সরাসরি চীনের কাছে থেকে অস্ত্র না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছেন। বাংলাদেশ যখন চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি আমেরিকার কাছে, বিশেষ করে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। জেনারেল ওয়াকারের ভূমিকা বর্তমানে কেবল সামরিক গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তীতে রাজনৈতিক উত্তরণে তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সম্প্রতি 2026 সালের শুরুর দিকে দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন, যা তার পেশাদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
5ই আগস্ট 2024-এ শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সময় সামরিক বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা এবং অন্তর্বর্তীকালীন সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকা কূটনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত ও আলোচিত ছিল। তার এই সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ঢাকার প্রতিরক্ষা মহলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ইদানিং কিছু জল্পনা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে নৌবাহিনীর প্রস্তুতির কথা জানান। তবে সাম্প্রতিক কিছু অসমর্থিত সূত্র ও বিশেষ কিছু প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাডমিরাল এম নাজমুল হাসান গত বছরগুলিতে নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ পদে নতুন নেতৃত্ব আনার বিষয়টি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হতে পারে। উল্লেখ্য, অ্যাডমিরাল নাজমুল হাসানের বর্তমান মেয়াদ রয়েছে 23শে জুলাই 2026 পর্যন্ত। সাধারণত মেয়াদের শেষ দিকে নেতৃত্বের পরিবর্তন নিয়ে আলোচনার নিয়মিত ঘটনা ঘটলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো আগাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে তিন বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলের একটি আবহ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বমানের ও পেশাদার হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় কমান্ড কাঠামোতে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফর মূলত পশ্চিমী দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির একটি বড় প্রচেষ্টা হতে পারে। নির্বাচনের আগে সামরিক বাহিনীর চেইন অফ কমান্ডকে আরও সুসংহত ও স্বচ্ছ করার চাপ রয়েছে জনগণের পক্ষ থেকে। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি আপাতত মেয়াদের উপর নির্ভর করলেও রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে কি ফিরবেন শেখ হাসিনা? কি চলছে দেশের অন্দরে? অনেকেই বলছেন এখনই হাসিনা প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই, তার বদলে নতুন চেহারা দেশে দেখা যেতে পারে পরিশোধিত রিফাইন্ড আওয়ামী লীগকে। এই নিয়ে সম্প্রতি ভারতের কেন্দ্র হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছিল, একটি রিফাইন্ড আওয়ামী লীগের সমর্থনে মত দিতে, নয়তো কিছুদিনের জন্য হাসিনাকে বলা হয়েছিল কাতারে চলে যাওয়ার জন্য। সূত্রের খবর দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর মতে এই মুহূর্তে নেতৃত্ব হাত থেকে কিছুতেই ছাড়তে চান না শেখ হাসিনা, অথবা তার পরিবারের কাউকে ক্ষমতা হস্তান্তর করতেও চাইছেন না আওয়ামী লীগের সুপ্রিমো কমান্ডার। আরেকটি সূত্র বলছে গোপনে আওয়ামী লীগের একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠকও সেরেছেন হাসিনা। দলের প্রাথমিক স্তরের নেতৃত্বকে একজোট হতেও বলেছেন হাসিনা। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু জায়গায় দলীয় কার্যালয় খুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের কাজকর্ম শুরু করেছে, কিন্তু বেশি দিন খুলে রাখা যায়নি ওইসব কার্যালয়। সম্প্রতি এমনও হাওয়া উঠেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন দেওয়া হোক, অর্থাৎ যদি তারা দেশে ফিরতে চান সেক্ষেত্রে এখনই কঠিন পদক্ষেপ করা হবে না হাসিনা দলের নেতৃত্বের সঙ্গে। হাসিনাকে প্রত্যাপনের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনাও করেছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে সঠিক সময় উপযুক্ত পদক্ষেপ করব। তবে কূটনৈতিক মহলের একাংশের মতে হাসিনাকে চাইলে দেশ পাবে না বিএনপি সরকার। হাসিনা প্রত্যাপনের বিষয়টি নির্ভর করছে স্বয়ং হাসিনার উপরেই। তবে শেখ হাসিনার রাজনৈতিক কাজকর্ম যাতে নিষিদ্ধ করা যায় সেদিকেও কলকাঠি নেড়ে রেখেছে বিএনপি। সংসদে তারা আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কাজকর্ম নিষিদ্ধ বহাল রাখার ব্যাপারে আইন পাশ করিয়েছে। তবে বাংলাদেশের ইতিহাস বলছে এভাবে বা অতীতে কোনো রাজনৈতিক দলকে চিরতরে সরিয়ে দেওয়া যায়নি, তাই ষড়যন্ত্র করে আওয়ামী লীগকেও তার রাজনীতির ময়দান থেকে সরিয়ে ফেলা যাবে না। এই নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, বিএনপি সরকার যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তা কতখানি যুক্তিযুক্ত। সুষ্ঠু শুনানি চেয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশও দিয়েছেন শেখ হাসিনা। আরেকটি সূত্র বলছে ক্ষমতা থেকে সরার পরেও দলকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তার পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এই গুণ কতখানি রয়েছে তা নিয়েও সন্দিহান একাংশ। অনলাইন প্ল্যাটফর্মেও আগের থেকে সক্রিয় আওয়ামী লীগের নেতারা। তার মানে একটা কথা নিশ্চিত, ভবিষ্যতে বলাই যায় যে পরবর্তীকালে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। অতএব দলের নেতৃত্ব এখন চাইছে ফের ঘুরে দাঁড়াক আওয়ামী লীগ।
বিভিন্ন সমস্যায় একেবারে নাস্তানাবুদ বিএনপি সরকার। দেশে হামের বাড়বাড়ন্তে পরপর শিশু মৃত্যু, লোডশেডিং এর সমস্যা তো আছেই। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট, সংসদে হই হট্টগোল, এসব নিয়ে রীতিমতো খাবি খাচ্ছে দেশের কোটি কোটি জনগণ। তার মধ্যে তলে তলে বিএনপি থেকে বিদ্রোহী নেতাদের ভাঙিয়ে নিজেদের দলে আনার চেষ্টা চালাচ্ছে এনসিপি। সব মিলিয়ে এখন দেখার পদ্মাপাড়ে কতদিনে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। একটি হৃদয় বিদারক ঘটনা যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার রাজধানী ফুট ওভারব্রিজ পার হয়ে রাস্তা হেঁটে যেতে দেখা যায় এক যুবককে, যার কোলে কাপড়ে মোড়ানো ছিল একটি শিশুর মরদেহ। স্থানীয় সূত্র থেকে জানা যায় শিশুটির বয়স মাত্র 3 থেকে 5 বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সেই শিশুর মরদেহ নিয়ে রাজধানী পথে হাঁটছে পিতা। কতটা যন্ত্রণা নিয়ে শিশুটিকে আঁকড়ে ধরে রয়েছেন সেটা অকল্পনীয়। কিন্তু এই ঘটনার দায় কার? মোহাম্মদ ইউনূস যে কাজ করে গিয়েছেন তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এবার ইউনূসকে এর জন্য ফাঁসি দেওয়া হবে। কেন এটা বলছি সেটা আগে জানা যাক, আসলে ঘটনাটা কি। জানা যায় রাজধানীর ফুট ওভার ব্রিজ পার হয়ে রাস্তা হেঁটে যেতে দেখা যায় যুবককে। তার হাতে রয়েছে একটি শিশু মৃতদেহ। তাকে চিকিৎসা করার জন্য কামরাঙ্গীর চর এলাকা থেকে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরও একটি ছবিতে দেখা যায় হাসপাতালের সামনে কয়েকজন নারী কান্নায় ভেঙে পড়েন। পরে শিশুটির মরদেহ নিয়ে স্বজনরা রাস্তায় ফিরে যান বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে সামনে আসতেই নিন্দার ঝড় উঠে যায়। প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এর দায় যে পুরোপুরি মোহাম্মদ ইউনূসের উপরই বর্তাবে সেটার বলার অপেক্ষা রাখে না। কারণ হামের জন্য টিকাকরণের ব্যবস্থা করে যায়নি অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, যেটুকু টিকাকরণের ব্যবস্থা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটাও কার্যত বাতিল করে দিয়েছেন। আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এর দায় তো তাকে নিতেই হবে। যখন অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটল, যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন দেখা যায় একের পর এক সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ। এমনকি সেই তালিকায় রয়েছে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রুজু করা হয়েছে, কিন্তু এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অনেকে বলছেন প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদই করা হলো না। সেক্ষেত্রে বিএনপি কেন কোনো পদক্ষেপ করছে না, এই প্রশ্ন উঠছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এমন আরও অনেক কাজ করেছে যেগুলি নিয়েও বিএনপি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই করেনি। এখন দেখা শেষমেশ এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা তারেক রহমানের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। জামাতের সঙ্গ ছাড়তে হবে, তাহলে দলে মিলবে ঠাই। এনসিপি নেতা কর্মীদের এমনই টোপ দেখাচ্ছে বিএনপি। কিন্তু কেন বিএনপি অন্য দলে বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে? এই চেষ্টায় আখেরে কতটা লাভ হতে পারে বিএনপির? জামাত ইসলামীর জোট ছাড়লে সহযোগিতা করা হবে এমন প্রলোভনও দেখাচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির এই প্রস্তাব মানতে নারাজ এনসিপির নেতৃত্ব। উল্টে গোপন কৌশল নিচ্ছে এনসিপি। কি সেই কৌশল? সূত্রের খবর, ত্রয়োদশ নির্বাচনে যেসব বিএনপি নেতারা দলের বিরুদ্ধে গিয়েছেন বা দল থেকে যারা বহিষ্কৃত হয়েছেন সেই সব ক্ষুব্ধ নেতৃত্বের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এনসিপি। বিএনপির 78টি আসনে প্রায় 92 জন নেতা স্বতন্ত্রভাবে ভোটে লড়েন। বিএনপির রোশানলে আসায় ওই সমস্ত নেতাদের বহিষ্কার করেছিল তারেক রহমানের সরকার। এই নেতাদের মধ্যে 7 জন বিদ্রোহী প্রার্থী ভোটে জেতেন, যাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, যিনি সম্প্রতি বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিএনপি থেকে ছিটকে যাওয়া নেতারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়। এখানে বিএনপি সরকারের বিক্ষুব্ধ নেতাদের
নিজেদের দলে টানার চেষ্টা করছে এনসিপি। এমনই এক বহিষ্কৃত বিদ্রোহী বিএনপি নেতা জানান, এনসিপির সঙ্গে তার আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় আমলে মামলা ও কারাবাসের জন্য আলোচিত ওই নেতা বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন। এনসিপি তাকে দলে ভিড়িয়ে রাজধানীতে সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে। সূত্রের খবর, যে 7 জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র সাংসদ হয়েছেন তারা নাকি ফের বিএনপিতে ফেরার জন্য ছটফট করছেন, কিন্তু বিএনপিতে তো তাদের জন্য দরজা বন্ধ। এখানেই মোক্ষম চাল চলেছে এনসিপি। পোড় খাওয়া ভোট ব্যাংক আছে এবং দীর্ঘদিন রাজনীতির মাটি কামড়ে পড়ে থাকা নেতাদের নিজেদের দলে সামিল করতে চাইছে এনসিপি। কারণ একটাই, এভাবে ধীরে ধীরে বিদ্রোহী নেতাদের দলে টানলে একসময় বিএনপিতে তৈরি হবে চরম সংকট। তখন হয়তো তারেক রহমান তার সরকার চালানোর জন্য নেতৃত্বই পাবে না, ফলে তখন হয়তো বাংলাদেশে নতুন করে ভোট করতে হবে। সম্প্রতি এনসিপির এক সচিব বলেছেন, যেসব নেতাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তারা কোনোভাবে দলে যোগ দিতে পারবেন না, কিন্তু যাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই বা স্বচ্ছ রাজনীতিতে যারা বিশ্বাসী তাদের জন্য এনসিপির দরজা খোলা। বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় নির্বাচন, সেখানে চাই অভিজ্ঞ নেতৃত্বের। এই কারণেই বিদ্রোহী অথচ দীর্ঘদিনের বিএনপি নেতাদের নিজেদের ঘরে আনতে চাইছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষের সঙ্গে থেকে কোনো দলই পাকাপোক্ত ভিত তৈরি করতে পারেনি, তাই পুরোপুরি বিরোধী দল হিসেবে তাকে আগামী 5 বছরে নিজেদের আরো শক্ত করে তুলতে চায় এনসিপি। বিরোধী রাজনীতির মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে চায় এনসিপি। প্রশ্ন হলো, সত্যি কি বিএনপির ঘর ভাঙিয়ে বিরোধী শিবিরে ভূমিকা নিতে পারবে, নাকি বিদ্রোহী নেতারা শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দেবেন না? সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো, কথা বলাই যায়। এক চরম অমানবিক ছবি। আওয়ামী লীগ করার জন্য একজন শিশু কন্যার মাকে কারাগারে পাঠানো হলো। শিশু সহ তার মা কারাগারে কাটালেন, যদিও সরকারের দৃষ্টি আকর্ষণ হতেই তাকে জামিন দেওয়া হয়েছে। এখানেই অনেকে বলছেন, সরকারকে বিতর্কিত করার জন্যই কি এটা করা হয়েছে? এখন প্রশ্ন, যারা এই কাজ করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের খুঁজে বের করে কি শাস্তি দেবে সরকার বা প্রশাসন? বিষয়টি ঠিক কি হয়েছে? জানা যায়, রাজধানী তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় তেজকুনি পাড়ার রেলওয়ে কলোনি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম। দুপুর 2টোর দিকে আসামিকে এজলাসে তোলা হয়। শিল্পীর স্বামী, বোন, তার আত্মীয় স্বজনরা আদালতে হাজির হন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন না করেছে শুনে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। এরপর জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন শিল্পীর আইনজীবী। রাতে শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয়। জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদনের পর মঙ্গলবার রাতে ঢাকার স্লিম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। কিন্তু যখন জামিন না মঞ্জুর করা হয় আদালতের তরফে, তখন তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। সরকারের সমালোচনা, প্রশাসনের সমালোচনা তুমুলভাবে তৈরি হয়। এরপরই দেখা যায় শিশু সহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী জামিন পেলেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি খবর, যেখানে দেখা যাচ্ছে আদালত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি পুনর্বিবেচনা করে রায় দিল ওই শিশুকন্যার মায়ের পক্ষে। কিন্তু এর মধ্যেও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে সরকার কি কোনোভাবে আদালতের হস্তক্ষেপ করলো? কারণ এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঠিকই, কিন্তু যখন বিষয়টি নিয়ে সমালোচনা হলো তখনই কেন সরকার তড়িঘড়ি গিয়ে বিষয়টি হস্তক্ষেপ করলো? বিতর্ক এড়াতে? তবে কি সরকার আদালতের ওপর যে কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারে? এই বিষয়টির পর কি সরকার দেখবে যে এই ঘটনাটি ঘটলই বা কেন? কাদের ইন্ধনে ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো? তাদেরকে খুঁজে বের করা হবে কি? তবে বিচার ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ অনেক বেশি বিপজ্জনক, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যখন আইনমন্ত্রী ছিলেন আসিফ নজরুল, তখন একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে রিমান্ডে নেওয়া হয়, কিন্তু দুপুরে দেখা যায় যে তার রিমান্ড বাতিল করা হয়। এরপর তার জামিন হয়ে যায়। আর আসিফ নজরুল নিজ দায়িত্ব নিয়ে কাজটি করেছিলেন, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাও তৈরি হয়। এরপর ফের আরও একটি ঘটনা, যদিও এই ঘটনায় যে ফলাফল হয়েছে সেটি ইতিবাচক, কিন্তু কেন ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো এটা খুঁজে বের করা প্রয়োজন প্রশাসনের, বলছেন বিশেষজ্ঞরা। কারণ তাকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে তাতে এটা স্পষ্ট তার একমাত্র ভুল ছিল আওয়ামী লীগ করার, তাই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন দেখার সরকার বা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করে এগিয়ে যায় কিনা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। এবার বিএনপি সরকারের জামাত ইসলামের নেতা গ্রেফতারি পরোয়ানা জারি জামাত নেতা আমির হামজার বিরুদ্ধে। কুষ্টিয়া ৩ নম্বর আসনের সংসদ সদস্য এবং জামাত ইসলামের নেতা আমির হামজা, এই নিয়েই এখন শোরগোল বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু কেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো? আমির হামজার বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এক বক্তব্যতে তাকে বলতে শোনা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এরপরই জামাত নেতা আলী আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানির মামলা করেছিলাম। মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত 2 এপ্রিল 2026 সালে। 2 এপ্রিল মাননীয় আদালত তাকে হাজির হওয়ার জন্য সমনের আদেশ দেন এবং সমনের তারিখ আজকে ছিল। উনি হাজির হন নাই। মাননীয় আদালত আমাকে প্রশ্ন করলেন, যেহেতু সংসদ চলতেছে এই মুহূর্তে ওয়ারেন্ট দেওয়া ঠিক হবে কিনা। আমি বললাম, সংসদ চলার কারণে ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। সংসদ চলবে, পুলিশকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিবেন আপনি। পুলিশ যদি মনে করে তাকে সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, করবে, কিন্তু ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। পরে আমার কথায় সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আত্মপক্ষ সমর্থনে কি বলছেন আমির হামজা, এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছুই বলেনি তিনি। সিরাজগঞ্জের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে তিনি বলেন, এই ঘটনা জানি না। 2রা এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। তার অভিযোগ, সিরাজগঞ্জে কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে গহিত করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে একাধিক ধারায় আমির হামজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে গ্রেফতার হয়েছিলেন আমির হামজা। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এখন প্রশ্ন, বিএনপি কি তাকে এবার সত্যিই গ্রেফতার করবে? রাজনীতির কারবারিদের মতে তা যদি হয় তবে মস্ত ভুল করবে তারা, কারণ সেক্ষেত্রে জামাতের পাল্লা ভারী হবে। কারণ সমর্থকদের কাছ থেকে সহানুভূতি পাবে জামাত, ফলে রাজনৈতিক দিক থেকে তাদের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যেতে পারে। অন্যদিকে ফ্যাসিস্ট দল হিসেবে প্রমাণিত হবে বিএনপি। তাই নিজের পায়ে নিজেই কি শেষ পর্যন্ত কুড়ুল মারবে তারেক রহমানের সরকার? উত্তর জানা যাবে আগামী দিন। শেখ হাসিনাকে কি শেষ পর্যন্ত প্রত্যাপন্ন করবে ভারত? তারেক রহমানের সরকার কতটা চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে? 17 এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, যথাসময়ে হাসিনাকে প্রত্যাপনের বিষয়ে জানাবে মোদী সরকার। সম্প্রতি ভারত সফরে আসেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সূত্রের খবর, বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয় কেন্দ্রীয় নেতৃত্বের। হাসিনা প্রত্যাপন্ন নিয়ে কিছুটা হলেও অবস্থান স্পষ্ট করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি চেন্নাইয়ের এক অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, প্রত্যাপনের বিষয়টি নির্ভর করছে স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। অতএব ভারত থেকে ঠিক কবে হাসিনা বাংলাদেশে যাবেন এই বিষয়টি নির্ধারণ করবেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে চাইলেই হাসিনাকে পাবে না বাংলাদেশ, বরং তার প্রত্যাপনের বিষয়টি যথেষ্ট কঠিন। স্বভাবতই এর সঙ্গে রয়েছে একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক দিক। ক্ষমতা থাকাকালীন বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করেছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, ভারতের 1962 সালে প্রত্যাপন আইন অনুযায়ী এও দেখতে হবে যে হাসিনা ভারতে আশ্রয় আদৌ কোনো অপরাধ কিনা।
হাসিনার প্রত্যাপন্ন অত্যন্ত সংবেদনশীল বিষয়। সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক তৎপরতাই বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপন্ন চুক্তি রয়েছে, তবে রণধীর জয়সওয়াল যে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন সেটি ভারতের 1962 সালে প্রত্যাপন্ন আইনের সঙ্গেও সম্পর্কিত। প্রত্যাপন্ন আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যে পরোয়ানায় তাকে হাজির করা যায়। অবশ্য হাসিনার এই মামলায় সেটার প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন, কোনো অপরাধী হিসেবে কখনোই নন। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যাপন্ন অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণ, বিভিন্ন তথ্য খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা। ভারত সরকার এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও স্পষ্ট করে জানা যায়নি। ভারত কেবল এইটুকুই বলেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। ভারত যদিও আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়, তবে ভারতের নিজস্ব আইন ও রীতিতে শরণার্থী সুরক্ষার বিধান রয়েছে। তবে এই আইন ভারত সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে না। এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের প্রত্যাপনের যে ঘটনাগুলো ঘটেছে তাতে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে 5 বছর পর্যন্ত সময় লেগেছে। হাসিনার সময় যেমন তৎকালীন সরকার সন্ত্রাস ও ভারত বিরোধী শক্তিকে কড়া হাতে দমন করেছিল, বিএনপি সরকারও কি সেই ধারা বজায় রাখবে, নাকি বাংলাদেশের তলে তলে মাথাচাড়া দেবে ভারত বিরোধী শক্তি? এর উত্তর অবশ্য সময়ই দেবে। মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ, ট্রাম্প সরকারের একাধিপত্য, সীমান্তে সন্ত্রাসবাদ, এইসব ইস্যুর মধ্যেই কিছুটা হলেও কি স্বস্তি পাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের প্রতিরক্ষায় এবার হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর রাষ্ট্র সৌদি আরব। সম্প্রতি দুই দেশের মধ্যে নাকি প্রতিরক্ষা সংক্রান্ত গোপন চুক্তি হয়েছে। বাংলাদেশকে যুদ্ধ বিমান পাঠাচ্ছে সৌদি আরব। এবং সত্যিটা কি, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও সৌদি আরবের সখ্যতা রয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশকে সামরিক খাতে সহায়তা করা বা যুদ্ধাস্ত্র দেওয়া এই ধরনের কোনো খবর ছিল না। এবার প্রতিরক্ষা খাতে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে সৌদি আরব। আসলে আকাশ সীমান্ত এবং স্থল সীমান্তে নিজেদের আরো জোরদার করে তুলতে চায় বাংলাদেশ, কিন্তু তার জন্য প্রয়োজন কয়েক কোটি টাকার। বিএনপির ভারে বা ভবানী দশায় প্রতিরক্ষা শিবিরকে ঢেলে সাজাতে পারছে না তারা, তাই বাংলাদেশের পাশে ত্রাতার ভূমিকায় এসেছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে, লাগবে সেসব দেশের অনুমোদন, কিন্তু সৌদি আরবের সঙ্গে ডিল অপেক্ষাকৃত সহজ। আরেকটি সূত্র বলছে সৌদি আরবের প্রতিরক্ষা ভান্ডারে পড়ে রয়েছে কিছু পুরনো যুদ্ধ বিমান। প্রযুক্তিগত দিক থেকে সেই সব যুদ্ধ বিমান বাংলাদেশ যদি পায় তবে আকাশ সীমান্তে নজরদারি আরো বাড়াতে পারবে তারা। সৌদি আরবে রয়েছে আন্তর্জাতিক মানের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়োজনে ওই দেশ থেকে বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ দিতে পারবেন সেনারা। আবার দুই দেশ যৌথ সামরিক মহড়ার আয়োজনও করতে পারে, যা হাতে কলমে অনেকটাই কাজে দেবে বাংলাদেশের প্রতিরক্ষা। অন্যদিক থেকে দেখলে বিশ্বের ইসলাম ধর্মের দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ। ইসলামী দেশগুলির রাশ যদি সৌদি আরব ধরে রাখতে পারে তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে মধ্যপ্রাচ্যের শক্তিগুলি ইসলামী দেশ হয়ে উঠতে পারে সৌদি আরব। তাই কি আরেক ইসলামী দেশ বাংলাদেশের পাশে প্রতিরক্ষা খাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় সৌদি আরব? কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে এক্ষেত্রে, যেমন অর্থনৈতিক ব্যাপার, অনুমোদন বা রাজনীতিগত দিক থেকে সবুজ সংকেত। এইসব ফ্যাক্টর যদি পাশ করতে পারা যায় তবেই সৌদি আরবের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বাধা থাকবে না। সম্প্রতি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ যাত্রায় বিমান পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 3001 বিমান, যেখানে সৌদি আরবের স্থানীয় সময় ভোরে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানে হজযাত্রী ছিলেন 419 জন। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। সেই সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমী হজ অফিসার মোহাম্মদ রুহুল আমিন, জেদ্দার হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন। তবে সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আগামী দিনে কোন খাতে মোড় নেয় সেটা এখন দেখার।
তারেক রহমানের বিএনপি সরকারের বিরুদ্ধে কতখানি কড়া মনোভাব নিচ্ছে ভারত? আগামী দিনে কি থাকবে না বিএনপি সরকার? একাধিক অভ্যন্তরীণ সমস্যায় জেরবার বাংলাদেশ, তার মধ্যে অন্যতম বিদ্যুৎ সংকট। ঢাকা সহ বিভিন্ন জেলা এবং উপজেলায় বিদ্যুতের ঘাটতি এখন প্রধান মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে রয়েছে জ্বালানি সংকট। সূত্রে খবর, বাংলাদেশ সরকার ভুয়ো জ্বালানি সংকটের কথা বলে কালোবাজারি করে জ্বালানির আকালকে আরো বাড়িয়ে দিয়েছে। এসবই নাকি তাদের নির্বাচনী অর্থ সংগ্রহের কৌশল। সম্প্রতি সংসদের রুমিন ফারানা জ্বালানির আকাল নিয়ে সরব হন, কিন্তু অভিযোগ ওঠে স্বতন্ত্র সাংসদের বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি করে সরকার পক্ষের এমপিরা, এমনকি তার স্পিকার বন্ধ করে দেওয়া হয় সংসদে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিগুলি পর্যালোচনা করছেই না বিএনপি সরকার, উল্টে এমন কিছু ইস্যু নিয়ে জলঘোলা করা হচ্ছে যার এখন দরকার নেই। আর এইসবের মধ্যেই বাংলাদেশকে পরোক্ষভাবে জবাব দিচ্ছে ভারত। চলতি মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান। সূত্রের খবর তার ভারত সফরের নির্যাস শূন্য। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে জল এখন কোন দিকে গড়াবে? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবি তুলে ভারতের উপর চাপ বাড়াতে শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এই স্পর্শকাতর ইস্যুতে কোনো রকম তাড়াহুড়ো করতে নারাজ মোদী সরকার। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের এই অনুরোধে বর্তমানে ভারতের নিজস্ব আইন এবং বিচার প্রক্রিয়ার অধীনে গভীর পর্যবেক্ষণ রয়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর শেখ হাসিনার বিষয়টি নিয়ে ভারতের এই সাম্প্রতিক অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও বর্তমানে ভারত একে আইনি প্রক্রিয়ার অধীন বলে স্বীকার করে নিয়েছে। মনে করা হচ্ছে, ঢাকার নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেই নয়াদিল্লি তার কৌশলে সামান্য পরিবর্তন এনেছে। বিশেষ করে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকা যখন এই দাবি জোরালোভাবে উত্থাপন করেছে, তখন তাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া ভারতের পক্ষে কঠিন ছিল। ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়া এখন শাকের করাতের মতো। একদিকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের দায়বদ্ধতা, অন্যদিকে প্রতিবেশী দেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক বজায় রাখা। দুই পাল্লা সমান রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে প্রত্যর্পণের বিষয়টি এখন আর কেবল কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির খুঁটিনাটি খতিয়ে রাখার কথা বলে ভারত আসলে সময় নিতে চাইছে। ভারতের এই আইনি পথে হাঁটার কৌশল ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের দিকে মোড় নিতে চলেছে। তবে কি বাংলাদেশে ফের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, নাকি পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ নাম নিয়ে নতুন করে দেশে আসবে আওয়ামী লীগ? হাসিনা কিন্তু দিন কয়েক ধরে বহু আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। এসব কি তার ইঙ্গিত? উত্তর দেবে একমাত্র সময়। শেখ হাসিনার রায় কি টিকবে? মামলায় কোটি টাকা ঘুষের প্রমাণ। তাজুল ইসলাম শুধু জামাত শিবিরের লোক বলেই যে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হওয়াটা পরবর্তী সময়ে এই আদালতে হওয়া সব রায়কে প্রশ্নবিদ্ধ করবে তা এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু তার থেকেও বড় বিষয় হলো তাজুল ইসলাম এবং তার ঘনিষ্ঠজনদের নিয়ে তিনি যে টিম তৈরি করেছিলেন, তারা রীতিমতো টাকার লেনদেন করছিল। কাকে কত টাকা বিনিময়ে জামিন দেওয়া হবে আর কাকে রাজসাক্ষী করে অথবা শুধুমাত্র সাক্ষী করেই ছেড়ে দেওয়া হবে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো শেখ হাসিনার রাজসাক্ষী সহ বিভিন্ন মামলায় কাদেরকে অভিযুক্ত করা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে তাই নিয়ে তাদের পরিবারগুলির সঙ্গে টাকার লেনদেনের দর কষাকষি করছিলেন তাজুল ইসলাম এবং তার প্রসিকিউটর টিম। আর এটি এখন অভিযোগের জায়গায় নেই। বর্তমান চিফ প্রসিকিউটর আনিমুল ইসলাম বলছেন যে এই অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও জেনুইন বলে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটিতে। কমিটির প্রধান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনও প্রতিবেদন দাখিল করেনি, অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। ওই কথোপকথনের সূত্র ধরে গত 10ই মার্চ কয়েকটি খবরের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে। অডিওতে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার প্রাক্তন সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়।
এই ধরনের অভিযোগের প্রমাণ যে বিএনপি সরকারের কাছে ছিল তার প্রমাণ পাওয়া গেছে। যখন বিএনপি সরকার গঠনের পরপরই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন তারই ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। একটি মন্তব্যে প্রসিকিউটর সুলতান মাহমুদ লিখেছেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি SI আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি দেখার পর তাজুল ইসলামের কক্ষে গিয়ে তাকে জানিয়েছিলেন, কিন্তু তাজুল ইসলাম এই ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকে বকাঝকা করেছিলেন। সুলতান মাহমুদ আরও লিখেছেন, তামিম তখন সবার সামনে SI আফজালের স্ত্রীর তার কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে সে আফজালকে রাজসাক্ষী করা হয়, বিচারে তাকে খালাস দেওয়া হয়। অর্থাৎ হাসিনার রায়ে যে বড় অনিয়ম আছে তা জানে আন্তর্জাতিক মহল, যে কারণে ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। কারণ বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সত্য বলে মানে না, তাই হাসিনা দ্রুত ফিরবে বলেই সবার আশা। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে যাবার পরও খবরের শিরোনামে রয়ে গিয়েছে শেখ হাসিনার দল। কেউ কেউ শেখ হাসিনাকে পাশে সরিয়ে রেখে দলের নেতৃত্ব কে দেবেন তাই নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে নতুন একটি খবর, সাজিব ওয়াজিদ জয় নাকি যাচ্ছেন দিল্লিতে। আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে যাচ্ছেন বলে এমনই খবর। এটা নিয়ে আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়াকেও কথা বলতে শোনা যায়। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে যখন শিরিন শারমিন চৌধুরীর জামিন হলো, তারপর আলোচনা আরও তীব্র হয়। তিনিই কি আওয়ামী লীগের ব্যাটন হাতে নেবেন? কিন্তু এখন জানা যাচ্ছে তিনি নাকি বিদেশে চলে যাচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে নতুন খবর, এই মাসের শেষ সপ্তাহে সাজিব ওয়াজিদ জয় আমেরিকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক অনেক দিনের পরিকল্পনার ফসল। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে চালাবেন তিনি, কিভাবে এগিয়ে যাবে তাদের দল, এটা আনঅফিসিয়ালি সাজিব ওয়াজিদ জয়ের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের সঙ্গেও যোগাযোগও করেছেন। তিনি এবারে শেষমেশ তিনি মায়ের কাছে যাচ্ছেন, পুরোপুরি দায়িত্ব এবার হাতে তুলে নেবেন। অনেকে বলছেন আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব খারিজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা অনেকগুলো কমিটি তৈরি করছে, যে কমিটিগুলির মাধ্যমে ফের আওয়ামী সমর্থকদের এক জায়গায় করা হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করার একটা পরিকল্পনা করছে। তাই এই তৎপরতা। আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া বলছেন যে সাজিব ওয়াজিদ জয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করছেন তিনি। তবে কি শেখ হাসিনাকে পাশে সরিয়ে রেখেই দলকে প্রাথমিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন জয়? জয়ও কি বাংলাদেশে ফিরবেন? কিন্তু আওয়ামী লীগের ওপর তো নিষেধাজ্ঞা রয়েছে, তারা কিভাবে প্রকাশ্যে দল করবে? অনেকে বলছেন শেখ হাসিনার নেতৃত্ব সবথেকে বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে যদি নেতৃত্ব পরিবর্তন হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সাজিব ওয়াজিদ জয় দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে হয়তো সেই আবেদন গ্রাহ্য হতে পারে। ঠিক যেমনটা কিছুদিন আগেই বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ বিএনপি বা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিল পাশ করে আইনিভাবে নিষিদ্ধ করে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের অর্ধেক কাজটাই করে দিয়েছে বিএনপি, যেটাতে অনেকেই অবাক হয়েছিলেন। আবার অনেকে বলেছিলেন যে রাজনৈতিক ক্ষেত্রে এটাই হয়তো বাস্তবতা। তবে সাজিব ওয়াজিদ জয়ের হাতে দলের ব্যাটন তুলে দিলে হয়তো আওয়ামী লীগের জন্যই ভালো। শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত হবে, কিন্তু কতটা সেই দায়িত্ব পালন করতে পারবেন সাজিব ওয়াজিদ জয়, কতটা গ্রহণযোগ্যতা পান তিনি দেশের অন্দরে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তারেক রহমানের বিএনপি সরকারকে কি চাপে রাখার কৌশল? বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে চলেছেন পশ্চিমবঙ্গের দীনেশ ত্রিবেদী। সূত্রে খবর, বঙ্গে বিধানসভা ভোট মিটলেই বাংলাদেশে আসবেন দীনেশ।
কিন্তু কেন দীনেশ ত্রিবেদীকে বেছে নিল মোদী সরকার? কি কারণ রয়েছে নেপথ্যে? সূত্রে খবর, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করতেই পৌর খাবার রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে পড়শি দেশে হাই কমিশনার করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে পালাবদলের পর ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ধাক্কা খায়। দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের পর বাংলাদেশে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান। বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ককে আরো মজবুত করাই এখন লক্ষ্য দিল্লির। তাই বঙ্গ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বর্ষিয়ান রাজনীতিবিদকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠাচ্ছে মোদী সরকার। রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকেই যুক্ত রয়েছেন তিনি। দীনেশ ত্রিবেদীর বাংলার সঙ্গে যোগাযোগ দীর্ঘদিনের, বাংলাও বলেন ঝরঝরে, তাই এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন তিনি। বর্তমানে ভারতের রাষ্ট্রদূতদের মধ্যে মাত্র একজন রাজনৈতিকভাবে নিযুক্ত ব্যক্তি রয়েছেন। প্রাক্তন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ভারতীয় বিদেশ পরিষেবা থেকে অবসর গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত হিসেবে নিযুক্ত হন। লন্ডন এবং ওয়াশিংটনের বাইরে রাজনৈতিক নিয়োগ বিরল ঘটনা। মোদী সরকারের আমলে প্রাক্তন সিবিআই প্রধান আর কে রাঘবনকে সাইপ্রাসে এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগকে সেসেলসে নিয়োগ করা হয়েছিল। গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর কনিষ্ঠ পুত্র দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক হন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA। 80-র দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ, কিন্তু 1990 সালে দল বদলে জনতা দলে চলে যান। 1990 থেকে 1996 সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সাংসদ ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠনের সময় ঘাসফুল শিবিরে যোগ দেন দীনেশ। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক হন। 2002 থেকে 2008 পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে বারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হন তিনি। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পুনরায় জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে রেলের দায়িত্ব পান দীনেশ। কিন্তু রেলমন্ত্রী হিসেবে দীনেশের যাত্রা খুব একটা সুখকর হয়নি, কিন্তু পরে তাকে রেলমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর 2019 এই লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তিনি ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন, কিন্তু সেবারের মহারণে বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। পদ্ম শিবিরে যোগদানের জল্পনাও শুরু হয় দীনেশকে নিয়ে। 2021 সালে 6 মার্চ পদ্ম শিবিরে যোগ দেন দীনেশ ত্রিবেদী। ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, আর সেই থেকে এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন দীনেশ। তবে সবকিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব নিয়ে তিনি এক বাংলা থেকে আরেক বাংলায় রওনা হবেন দীনেশ ত্রিবেদী। পালাবদল চেয়ে কি অজান্তে বিপদ ডেকে এনেছিল বাংলাদেশ? সাম্প্রতিক এক বিস্ফোরক তথ্য যেমন ইঙ্গিত দিচ্ছে, ইউনূস সরকারের আমলে বাংলাদেশে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, কিন্তু তা দেখেও কিনা না দেখার ভান করেছিলেন তিনি। জাহাজ এবং ক্রেন ক্রয়ে কয়েক কোটি টাকার অনিয়ম হয়েছে ইউনূস সরকারের সময়। দুর্নীতির তীর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতিতে দুদকে চাঞ্চল্যকর তদন্ত তেমনটাই বলছে। বাংলাদেশের প্রতিরক্ষা এবং সামুদ্রিক অবকাঠামোর খাতে শীর্ষ 2 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির এক বিশাল সিন্ডিকেটের পর্দা ফাঁস করেছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। সরকারের প্রভাবশালী গোপন নথিপত্র এবং নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী তথ্য অনুযায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জাহাজ কেনার কয়েকশো কোটি টাকার কমিশন গ্রহণ এবং বিদেশি অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ যখন একটি ক্রান্তিকাল পার করছিল, ঠিক সেই 18 মাস সময়ের মধ্যে এক বিশাল দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে বলেই জানা গিয়েছে। দুদকের 2025 সালের 7ই জুলাই এবং 2026 সালের 11ই জানুয়ারির 2টি পৃথক নথিতে উল্লেখ করা হয়েছে যে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের বিরুদ্ধে আর্থিক তছরূপ এবং সম্পদ গোপনের নির্ভুল প্রমাণ পাওয়া গিয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বড় বড় প্রকল্পগুলোতে এই দুর্নীতি হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান তার মেয়াদে চীন থেকে 6টি ক্রেন কেনার একটি বড় প্রকল্প হাতে নেন। সরকারি নথিতে প্রায় 286 কোটি টাকার ব্যয়ে 6টি ক্রেন কেনার কথা থাকলেও বাস্তবে একই মূল্যে মাত্র 3টি ক্রেন কেনা হয়েছে। অভিযোগ, একটি প্রকল্প থেকে প্রায় 143 কোটি টাকা লোপাট করা হয়েছে। আর এই আর্থিক অনিয়মের ভাগ বাটোয়ারার সঙ্গে নৌবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম জড়িয়ে পড়েছে। মনিরুজ্জামান যখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তখন চীন থেকে জাহাজ কেনায় বড় ধরনের জালিয়াতি ধরা পড়ে। 2486 কোটি টাকার 6টি জাহাজ কেনার কথা থাকলেও কৌশলে একই টাকায় মাত্র 4টি জাহাজ কেনা হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বাকি 486 কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীদের পকেটে গিয়েছে, যা পরবর্তীকালে বিদেশে পাচার করা হয়েছে। দুদকের নথিতে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক ভিত্তিক মুকুল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন। আর এই প্রতিষ্ঠানটি মোহাম্মদ কাজী মুকুল নামক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হলেও দুদক একে একটি ফ্রন্ট কোম্পানি হিসেবে দেখছে। অ্যাডমিরাল নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগের পাল্লা আরো ভারী হয়েছে তার ঘনিষ্ঠ আত্মীয় মোহাম্মদ জিল্লুর রহমানের মাধ্যমে। জিল্লুর রহমান, যিনি মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং অলিলা গ্রুপের এমডি, 2024 সালের আগস্টের পর দেশ ত্যাগ করেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী জিল্লুর রহমান কাতারে একটি বিশাল মার্কেট কিনেছেন। গণমাধ্যমের দাবি এবং দুদকের প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্কেটের পুরো অর্থ জিল্লুর রহমানের নয়, বরং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের দুর্নীতির অর্থ দিয়ে এটি কেনা হয়েছে। 2026 সালের জানুয়ারি মাসের তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে যে নৌবাহিনী এবং বন্দরের এই অনিয়মের মূলে পৌঁছতে একটি বৃহত্তর এবং উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তদন্ত আরও গভীরে নিয়ে গেলে আরও অনেক প্রভাবশালী সামরিক এবং অসামরিক কর্মকর্তার নাম বেরিয়ে আসতে পারে। তাই কি এদের নাম এতদিন গোপনে রাখছিল বিএনপি সরকার?